হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 3 নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। 3টে প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন, পুনর্নবীকরণযোগ্য ও অপুনর্নবীকরণযোগ্য সম্পদ কাকে বলে? উত্তরগুলো কিভাবে গুছিয়ে লিখবে সেটা দেখে নাও। পুনর্নবীকরণযোগ্য সম্পদ হলো সেই সব প্রাকৃতিক সম্পদ যা ব্যবহার করার পর প্রাকৃতিকভাবে আবার ফিরে আসে বা পুনরায় তৈরি হতে পারে। এই সম্পদগুলির মজুদ অফুরন্ত, কারণ এদের সৃষ্টি ও পুনর্নবীকরণ প্রক্রিয়া অনবরত চলতে থাকে। উদাহরণস্বরূপ সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ, মাটি, বনজ সম্পদ এবং জীবন্ত পানি। বনভূমি কেটে ফেললেও নতুন চারাগাছ লাগিয়ে পুনরায় বন সৃষ্টি করা যায়। তেমনি কৃষিক্ষেত্রে ব্যবহার হলেও মাটির নির্দিষ্ট সময় পর আবার উর্বরতা ফিরে পায়। এই সম্পদগুলির সঠিক ও সুপরিকল্পিত ব্যবহার পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তারপরে অপুনর্নবীকরণযোগ্য সম্পদ হলো সেই সব প্রাকৃতিক সম্পদ যা একবার ব্যবহার করলে সহজে বা খুব দ্রুত পুনরায় তৈরি করা যায় না। এই সম্পদগুলি কয়েক মিলিয়ন বছরে তৈরি হয়। এদের মজুদ সীমিত, অর্থাৎ বর্তমান হারে ব্যবহার করলে এই সম্পদগুলি ভবিষ্যতে নিঃশেষ হয়ে যাবে। উদাহরণ, খনিজ তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং বিভিন্ন খনিজ পদার্থ যেমন লোহা, অ্যালুমিনিয়াম, তামা ইত্যাদি। এই সম্পদগুলি বিদ্যুৎ উৎপাদন, যানবাহন চালানো এবং শিল্প কারখানায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই সম্পদগুলির অত্যাধিক ব্যবহার পরিবেশ দূষণ এবং এদের মজুদ দ্রুত হ্রাস পাওয়ার কারণ। এবারে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পুনর্নবীকরণযোগ্য আর অপুনর্নবীকরণযোগ্য সম্পদের মধ্যে পার্থক্য। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে পারো। আমাদের মাত্র 3 মাসের ক্লাস এবং 3 মাসে তোমাদের সম্পূর্ণ সিলেবাস কিন্তু কমপ্লিট করে মক টেস্ট নেওয়া কিন্তু কমপ্লিট হয়। এবারে এখানে দেখো, প্রথমে সংজ্ঞা কি বলা হচ্ছে, যে সম্পদগুলি প্রাকৃতিকভাবে পুনরায় তৈরি হয় বা অফুরন্ত সেগুলিকে পুনর্নবীকরণযোগ্য সম্পদ বলে। আর এদিকে যে সম্পদগুলি একবার ব্যবহারের পর পুনরায় তৈরি হতে বহু সময় নেয় বা একেবারেই তৈরি হয় না সেগুলিকে অপুনর্নবীকরণ সম্পদ বলে। পরের মজুদ অফুরন্ত, এগুলির মজুদ হচ্ছে সীমিত। পুনর্সৃষ্টির সময় এগুলি ব্যবহারের সঙ্গে সঙ্গে বা অল্প সময়ের মধ্যে পুনরায় সৃষ্টি হতে পারে। এদিকে হচ্ছে এগুলি সৃষ্টি হতে লক্ষ লক্ষ বছর সময় লাগে। উদাহরণ, সৌরশক্তি, বায়ুশক্তি, জল, বনজ সম্পদ এগুলো। এদিকে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, বিভিন্ন খনিজ পদার্থ। তারপরে পরিবেশগত প্রভাব, এগুলির ব্যবহারে পরিবেশ দূষণ কম ঘটায় আর এগুলির ব্যবহার পরিবেশ দূষণ বেশি ঘটায়, যেমন কার্বন নিঃসরণ। তারপরে ভবিষ্যতের স্থায়িত্ব, এগুলি টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য, কারণ এদের মজুদ শেষ হয় না আর এগুলি একবার শেষ হলে আর পাওয়া যাবে না, তাই দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য নির্ভরশীল নয়। এবার আজকে ক্লাসের শেষ প্রশ্ন, ভূমিক্ষয় মানে মাটি ক্ষয় আর হচ্ছে মরুকরণের কারণ আলোচনা করো। প্রথমে ভূমিক্ষয়ের কারণ দেখো। ভূমিক্ষয় হলো মাটির ওপরে উর্বর স্তর হারানো। এর প্রধান কারণ হচ্ছে 1 নম্বর হচ্ছে জল ও বায়ু, অতিরিক্ত বৃষ্টি বা বন্যার কারণে এবং প্রবল বাতাসের প্রভাবে মাটির ওপরের স্তর ভেসে যায় ও উড়ে যায়। 2 নম্বর হচ্ছে বন ধ্বংস, বৃক্ষ রাশি মাটির কণাগুলিকে শিকড়ের সাহায্যে শক্তভাবে ধরে রাখে। বনভূমির ধ্বংস হলে মাটি আলগা হয়ে যায় এবং সহজে জল ও বায়ুর দ্বারা অপসারিত হয়। 3 নম্বর হচ্ছে অপরিকল্পিত চাষ, বলছে একই জমিতে বারবার একই ফসল চাষ করলে মাটির পুষ্টি উপাদান হ্রাস পায় এবং মাটি আলগা হয়ে পড়ে। পাহাড়ি অঞ্চলে ধাপ কেটে চাষ না করলে বৃষ্টির জলে মাটি ক্ষয় হয়। তারপরে 4 নম্বর অতিরিক্ত পশুচারণের ফলে
তৃণভূমি ক্ষতিগ্রস্ত হয় এবং মাটির ওপরের আবরণ নষ্ট হয়ে যায়, যা ভূমিক্ষয়ের কারণ হয়। তারপর হচ্ছে মরুকরণ। মরুকরণটার কি বলা হচ্ছে দেখো, মরুকরণের কারণ। মরুকরণ হলো শুষ্ক ও আধা শুষ্ক অঞ্চলে মাটির উর্বরতা কমে গিয়ে মরুভূমিতে পরিণত হওয়ার প্রক্রিয়া। এর প্রধান কারণগুলি হলো, 1 নম্বর হচ্ছে জলবায়ুর পরিবর্তন। বিশ্ব উষ্ণায়নের ফলে বৃষ্টিপাত কমে যাওয়া এবং তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় মরুকরণের অন্যতম প্রধান কারণ। 2 নম্বর হচ্ছে বন উজাড়। এখানে কি বলা হচ্ছে দেখো, ব্যাপক হারে বনভূমি ধ্বংসের ফলে মাটির জলধারণ ক্ষমতা হ্রাস পায় এবং মাটির শুষ্ক হয়ে যায়। 3 নম্বর অতিরিক্ত চাষ, অতিরিক্ত শস্য উৎপাদন, অপরিকল্পিত জলসেচ মাটিকে লবণাক্ত করে তোলে এবং মাটির উর্বরতা নষ্ট হয়। 4 নম্বর অতিরিক্ত জনসংখ্যা। অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে কৃষি ও অন্যান্য প্রয়োজনে প্রাকৃতিক সম্পদের ওপর চাপ বাড়ে, যা মরুকরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। তারপরে দেখো, এই দুটি সমস্যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং জীববৈচিত্র্য ও কৃষির উৎপাদনকে মারাত্মকভাবে প্রভাবিত করে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর।